তো আজকে আমরা হলো গিয়ে রেজিস্টার নিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করব। তো চ্যাপ্টার 3 এর লাস্ট অংশ হলো গিয়ে আমরা রেজিস্টার নিয়ে ডিসকাশন করব। তো স্যার রেজিস্টার নিয়ে ডিসকাশন মানে আমরা তো করবোই অবশ্যই, কিন্তু রেজিস্টারের ব্যাপারে কিছু কিছু জিনিস আপনাদেরকে খুবই ক্লিয়ার হইতে হবে। ওকে, তার আগে আমি একটু বলি রেজিস্টারটা কি। রেজিস্টার বলতে মূলত স্যার একটা টেম্পোরারি মেমোরিকে বোঝায়। স্যার রেজিস্টার বলতে মূলত স্যার টেম্পোরারি মেমোরিকে বোঝায়। টেম্পোরারি মেমোরিকে বোঝায়, ঠিক আছে। রেজিস্টার বলতে আমরা টেম্পোরারি মেমোরিকে বুঝি। টেম্পোরারি মেমোরিটা কি? যে মেমোরি অল্প সময়ের জন্য ডাটা স্টোর করে, অর্থাৎ আমরা এখন এমন একটা মেমোরি নিয়ে পড়বো যে মেমোরিটা অল্প সময়ের জন্য ডাটা স্টোর করে। লাইক এভাবে যদি আমি চিন্তা করি, যে আমার একটা এই ক্লাসরুমের কথা চিন্তা করি। এটা মনে করেন যে আমাদের একটা ক্লাসরুম। এই ক্লাসরুম বা এই গ্রুপটার মধ্যে আমাদের যে স্টুডেন্টরা যারা ক্লাস করতেছি বা আপনি আমি আমরা সবাই ডাটা, আমরা কিসের জন্য কতক্ষণ অপেক্ষা অপেক্ষা করতেছি? অল্প কিছু সময়ের জন্য অবস্থান করতেছি। দ্যাট মিনস এই যে আমাদের ক্লাসরুমটা বা এই গ্রুপটাকে আমরা কি হিসাবে কনসিডার করতে পারি? একটা রেজিস্টার হিসেবে কনসিডার করতে পারি। কম্পিউটার তার স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, কম্পিউটার একটা কি ইলেকট্রনিক মেশিন, ঠিক আছে? ওকে, কম্পিউটার একটা কি মেশিন? ইলেকট্রনিক মেশিন। সেটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত ডাটা প্রসেস করে, ঠিক আছে। আর এই ডাটাগুলোকে আমাদের কোথায় রাখতে হয়? ডাটাগুলোকে মেমোরির মধ্যে রাখতে হয়। এখন কথা এই যে কম্পিউটার ডাটাগুলোকে প্রসেস করার জন্য যে মেমোরিতে রাখে, তো কম্পিউটার যখন একটা কম্পিউটার বা একটা ইলেকট্রনিক মেশিন স্টার্ট হয়, সেখানে কিন্তু মনে করেন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিটকে ক্যালকুলেট করতে হয়। এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিটকে যে ক্যালকুলেট করা হয়, এই ট্রিলিয়ন ট্রিলিয়ন বিটগুলোকে যদি আমি খালি মেমোরির মধ্যে রাখতেই থাকি, তো মেমোরি কিন্তু লিমিটেড। মেমোরি কিন্তু আনলিমিটেড না। যেমন আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে মামা সবকিছু আনলিমিটেড। আনলিমিটেড বইলা মনে করেন যে টেকনোলজির ক্ষেত্রে কোনো কিছু আনলিমিটেড না। আপনি যদি ইয়ের কথা চিন্তা করেন, আপনার নেট যে চালাইতেছেন, তখন আপনাকে বলে যে আপনাকে আনলিমিটেড দিবে। এটা সবাই প্রথমে বলে, কিন্তু আসলে এখানে কিন্তু একটা ফেয়ার ইউজ পলিসি আছে যে আপনি এত জিবির বেশি কোনো ইউজারকে সে কি করতে দিবে না, ইউজ করতে দিবে না। কারণ আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন অনলাইনে গেম খেলে, সে দেখা গেছে যে গেম খেলতেছে, গেম খেলতে তো মনে করেন যে হিউজ পরিমাণে ব্যান্ডউইথ লাগে। সে টরেন্টে ফাইল ডাউনলোড করতেছে, তারপর মুভি ডাউনলোড করতেছে। তো দেখা গেছে যে তাকে হলো গিয়ে 5 এমবিপিএস এর কানেকশন দিছে। তো 5 এমবিপিএস সে কি করছে? অলরেডি নিয়ে নিছে, অর্থাৎ ব্যান্ডউইথ স্পিডটা সে নিয়ে নিছে। নেওয়ার পর মনে করেন সে যে ইউজ করতেছে ইন্টারনেট, তো সে একলাই মনে করেন 10 জনের মতো ইউজ করতেছে। লাইক আমার মতো বেশি খাওয়া-দাওয়া করতেছে। তো তাকে যত বেশি দিবেন সে তত বেশি কনজিউম করবে। আর তত বেশি কনজিউম করলে দেখা গেছে যে মনে করেন অন্যরা সেটার কোনো ধরনের কি পাবে না, বেনিফিট পাবে না। তো এই যে ইন্টারনেট কোম্পানিগুলো কি করে? তারা দেখে যে কে কতটুকু ইউজ করতেছে। তারা বলে আনলিমিটেড। ওরা হয়তো আপনাকে 90 জিবি বা 100 জিবির মতো হলো গিয়ে ডাটা ডাউনলোড বা আপলোডের একটা ফ্যাসিলিটিস দিয়ে রাখে। তো যখনই মনে করেন 100 জিবি আপনার ক্রস হয়ে যাবে, তখনই আপনার নেটের স্পিডটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আমি আসলে যেটা বুঝাইতে চাইতেছি, সেটা আমাদের মেমোরি সাইজটা কিন্তু আনলিমিটেড না। এটা কিন্তু লিমিটেড। আমি এখন আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতেছি, আমি সিপিইউ নিয়ে কথা বলতেছি, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমরা যে RAM দেখি, RAM এর মধ্যে আমরা রেজিস্টার ইউজ করি। অর্থাৎ সিপিইউর মধ্যে আমরা কি ইউজ করতেছি স্যার? রেজিস্টারটা ইউজ করব। রেজিস্টারটা সিপিইউর মধ্যেই স্যার কি করবে? কাজ করবে। ঠিক আছে? RAM এর মতোই স্যার। রেজিস্টার কি? রেজিস্টার RAM এ ইউজ করা হয়। তো এখানে আপনারা যেটা দেখতেছেন স্যার, মেমোরির কি আছে? একটা লিমিটেশন আছে। আমি এভাবে বুঝানোর চেষ্টা করি। তো রেজিস্টার আপাতত আপনারা মনে রাখেন, রেজিস্টার হলো গিয়ে একটা অস্থায়ী মেমোরি। রেজিস্টার কি? একটা অস্থায়ী মেমোরি। অর্থাৎ রেজিস্টারের মধ্যে ধরেন ক্লাসরুমের কথাই চিন্তা করেন। ক্লাসরুম এটা একটা আমাদের মেমোরি। আর ক্লাসরুমের প্রত্যেকটা বেঞ্চ কি একেকটা মেমোরি সেল। এখন ওই মেমোরি সেল কি কখনো আনলিমিটেড হবে? অর্থাৎ একটা ক্লাসরুমে কি আনলিমিটেড বেঞ্চ থাকে? ইনফাইনাইট বেঞ্চ থাকে? ইনফাইনাইট কখনো থাকবে না। ওইখানে বেঞ্চগুলো কিন্তু
নির্দিষ্ট পরিমাণে থাকে। নির্দিষ্ট সংখ্যক বেঞ্চ কিন্তু আমাদের দেওয়া থাকে। লাইক হচ্ছে হলো গিয়ে ৫০ টা, ১০০ টা, ২০০ টা এরকম কিন্তু দেওয়া থাকে। তো মনে করেন ওই ক্লাসরুমের মধ্যে ২০০ স্টুডেন্ট ইন করলো। ঢাকা কলেজের একটা গ্যালারির কথা যদি বলি, একটা গ্যালারিতে ২০০ জন স্টুডেন্ট ইন করছে। এখন ঢাকা কলেজে তো শুধু ২০০ স্টুডেন্ট পড়ে না। ওইখানে হচ্ছে হলো গিয়ে 1000 স্টুডেন্ট পড়ে বা হচ্ছে 10,000 স্টুডেন্ট পড়ে। আমি যদি অনার্স মাস্টার্স ক্যালকুলেট করি অলমোস্ট হচ্ছে 25,000 স্টুডেন্ট হচ্ছে হলো গিয়ে ঢাকা কলেজে স্টাডি করে। এখন ওই ক্লাসরুমটার মধ্যে এট এ টাইমে কয়জন স্টুডেন্ট যাইতে পারবে? ওই প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে মেমোরি সেল আর গ্যালারিটা হচ্ছে হলো গিয়ে আমার কি একটা মেমোরি। তো ওই মেমোরির মধ্যে আমি হচ্ছে এট এ টাইমে 200 স্টুডেন্টকে আমি রাখতে পারবো। যেহেতু ইলেকট্রনিক মেশিন তথা কম্পিউটার হচ্ছে ডাটা প্রসেসিং করে, দ্যাট মিনস সে ডাটা প্রসেসিং করে মূলত হচ্ছে হলো গিয়ে মনে করেন 200 টা ডাটা পাঠায় দিল। আমি স্টুডেন্টগুলোকে ডাটা ধরলাম। আর এই মেমোরি হোল্ড করতে পারে কত? 200 টা। তো সে ফার্স্টে 200 টা ডাটাকে কি করছে? প্রসেস করে পাঠায় দিছে। এই 200 টা ডাটা আমার মেমোরির মধ্যে কি হইছে স্যার? স্টোর হইছে। এখন পরবর্তীতে আবার 200 টা ডাটা হচ্ছে আসছে, সেটা প্রসেস হইছে। আবার এখন 200 টা ডাটাকে আবার কি করছে? সেন্ড করছে। এখন এই যে এই মেমোরি ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে সে 200 টা ডাটা রাখতে পারে। এখন আবার 200 টা ডাটা ইন হইছে। তো 200 টা ডাটা যেহেতু ইন হইছে, তখন কি করা হবে যে আগের যে ডাটাটা ছিল সেগুলোকে ইরেজ করে দেওয়া হবে। আবার 200 টা ডাটাকে কি করা হবে? ইন করা হবে। তো এইভাবে করে কম্পিউটার হচ্ছে হলো গিয়ে রেজিস্টারের মাধ্যমে হিউজ অ্যামাউন্টের ডাটাগুলোকে স্যার পর্যায়ক্রমে স্টোর করে। অর্থাৎ সিপিইউ যে ডাটাগুলোকে প্রসেস করে সেই ডাটাগুলোকে পর্যায়ক্রমে কি করে? স্টোর করে। যেমন আপনি ক্যালকুলেটরের কথাই চিন্তা করেন। ক্যালকুলেটর রেজিস্টারের একটা খুব ভালো এক্সাম্পল। আপনি 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করছেন, রেজাল্ট কি আসতেছে? 6 আসতেছে। তো আপনি এখন 6 কে কি করবেন? 6 কে হচ্ছে হলো গিয়ে ধরেন 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করছেন, রেজাল্ট হচ্ছে 6। তো আপনি ইনপুট দিছেন 2, ইনপুট দিছেন 3। 2 আর 3 এটা ডাটা প্রসেস হয়ে রেজাল্ট কি হয়েছে? 6। দ্যাট মিনস এখন মেমোরির মধ্যে ডাটা কিন্তু কি চলে আসছে? 6 চলে আসছে। ঠিক আছে? ফার্স্টে ছিল 2 আর কি 3, প্রসেস হয়ে 6 আসছে। এখন 6 কে আবার 2 দিয়ে ডিভাইড করতেছেন, তখন কি আসতেছে? 3 আসতেছে। তাহলে দেখেন ইনিশিয়াল স্টেজে 2, 3 ছিল। এই ডাটাটা চেঞ্জ হয়ে হইল কি? 6। এরপরে এই ডাটাটা চেঞ্জ হয়ে আবার কি হইল? 3 হইল। দ্যাট মিনস আমরা যে কন্টিনিউয়াসলি যে ডাটার ফ্লো গুলো দেখতে পারি ডিজিটাল ডিভাইসে, এগুলো সবকিছুই কিন্তু কন্ট্রোল হচ্ছে কার মাধ্যমে? রেজিস্টারের মাধ্যমে। যদি রেজিস্টার কম্পিউটারে না থাকতো তাহলে আপনার এই যে হিউজ অ্যামাউন্টের কম্পিউটার যে ডাটা প্রসেস করে সেই ডাটাগুলোকে মেমোরিতে রাখা যাইত না। কারণ মেমোরিতে যদি ডাটা না রাখতাম, তাহলে আমি আপনাদেরকে দেখাই রেজিস্টার না থাকলে কি হইতো। তো এখন মনে করেন আপনি 2 আর 3 কে মাল্টিপ্লাই করে রেজাল্ট কি করছেন? 6 করছেন। এখন পরবর্তীতে যখন আবার ভাগে যাইতেন তখন এই ডাটাগুলো নাই হয়ে যাইত। কারণ আমার ডাটা 2 আর 3 প্রসেস হবে এবং সেটা অবশ্যই মেমোরিতে স্টোর করতে হবে যাতে আমি পরবর্তীতে কি করতে পারি? ইউজ করতে পারি। তো সেই আ মনে করেন যে সেই চিন্তা থেকেই মূলত হচ্ছে স্যার রেজিস্টার ডেভেলপ করা হইছে। ওকে? রেজিস্টার ডেভেলপ করা হয়েছে। স্যার আমি এতক্ষণ যা কথা বলছি সেটা কি ক্লিয়ার কিনা? ফার্স্ট অফ অল রেজিস্টার কি? একটা টেম্পোরারি মেমোরি। ঠিক আছে? একটা অস্থায়ী মেমোরি যেটা অল্প সময়ের জন্য ডাটা স্টোর করে। ঠিক আছে? অল্প সময়ের জন্য ডাটা স্টোর করে। আর রেজিস্টার যত বেশি হবে আপনার কম্পিউটারের কাজ করার অ্যাবিলিটি তত ফাস্ট হবে। যেমন Mac এর কথা যদি বলি যে Apple এর কথা বলি, যে যত কিছুই বলুক না কেন স্যার, Apple এর পারফরম্যান্স কিন্তু পৃথিবীতে যত ইলেকট্রনিক মেশিন আছে তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট। ঠিক আছে? যেমন আমি একটা iMac আজকে প্রায় হচ্ছে হলো গিয়ে প্রায় ৯ বছর চালাইতেছি। ৯ বছরে সিঙ্গেল একটা দিনের জন্য সেটা কখনো হ্যাং হয় নাই। ঠিক আছে? কেন হয় নাই? কারণ সেটাতে রেজিস্টার অনেক বেশি। আর রেজিস্টার বেশি হওয়ার কারণে সেটা হচ্ছে খুব ফাস্ট কাজ করে। এখন উইন্ডোজ এর কথা আপনি চিন্তা করেন। উইন্ডোজ দেখা গেছে যে স্যার আপনার পিসি যদি সেই পরিমাণে ইউটিলাইজ করেন যে আপনি বিভিন্ন অ্যাপ ইনস্টল করে রাখছেন, তো ওইটা লোড হইতে অনেক সময় ১ থেকে ২ মিনিট লাগে। অনেক সময় দেখা গেছে লোড হইতে ৫-৬ মিনিটও লাগে। ওকে? কিন্তু অ্যাপল সে তুলনায় প্রত্যেকবার আমি যে এই যে ৯ বছরে এটাকে যতবার আমি রান করছি সর্বোচ্চ এটা স্টার্ট হইতে মাত্র ৫ থেকে ৬ সেকেন্ড টাইম নিছে। তো এটা হচ্ছে স্যার রেজিস্টারের অ্যাডভান্টেজ। ঠিক আছে? আচ্ছা রেজিস্টারের এবার একটু আসি। স্যার রেজিস্টার যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আপনাদের সবার ১ম এ হচ্ছে হলো গিয়ে স্যার সিকোয়েন্সিয়াল সার্কিট। আমি একটু বলে রাখি যে আপনার রেজিস্টারের কথা যে অনেকে বলতেছেন, রেজিস্টার আপনাদের বইতে এই ব্যাপারগুলোতে এক্সপ্লেইন করে নাই। রেজিস্টারের জন্য আপনার সবার ১ম এ
কম্বিনেশনাল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, তারপর হচ্ছে হলো গিয়ে কম্বিনেশনাল সার্কিট এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিটের উপর ধারণা থাকতে হবে। আচ্ছা, এভাবে করে যাই। ফার্স্টে আপনার কম্বিনেশনাল সার্কিট, দেন হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপর আপনার হচ্ছে হলো গিয়ে ল্যাচের ব্যাপারে আইডিয়া থাকতে হবে। তো স্যার এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যেই মূলত স্যার আসবে হলো গিয়ে ল্যাচ। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যেই হচ্ছে হলো গিয়ে আপনার আসবে হলো গিয়ে ল্যাচ। ওকে, তারপরে ল্যাচের মধ্যে আপনি যেটা শিখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসআর ন্যান ল্যাচ, আর হচ্ছে এসআর নর ল্যাচ। ল্যাচের পর আপনার হচ্ছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, তো ফ্লিপ ফ্লপের ভিতরে আপনার বিসমিল্লাহ বলে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ আপনাকে শিখতে হবে। এসআর ফ্লিপ ফ্লপ, তারপর আপনার হচ্ছে হলো গিয়ে এসআর ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ, তারপর আপনার হচ্ছে হলো গিয়ে আসবে রেজিস্টার। ওকে, অর্থাৎ রেজিস্টার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস, গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস হচ্ছে হলো গিয়ে একটা রেজিস্টার কি করে তৈরি করে। আর রেজিস্টারের ভিতর আমরা শিফট রেজিস্টার দেখবো, আচ্ছা ওইটা পরে যাই। এই জিনিসগুলো আমাকে হচ্ছে আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিতে হবে যে সিকোয়েন্সিয়াল সার্কিট কি, কম্বিনেশনাল সার্কিট কি, সিকোয়েন্সিয়াল সার্কিট কি, ল্যাচ কি। ঠিক আছে, আর ল্যাচই হচ্ছে মেমোরি বেসিক। ওকে, অর্থাৎ আপনি মেমোরির ফাংশনটা বুঝবেন, ল্যাচের মাধ্যমেই আপনি দেখবেন যে মেমোরি কিভাবে ডাটা স্টোর করে এবং ডাটাকে কি করে রাইট করে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে মেমোরির কথা বলি, মেমোরি হচ্ছে হলো গিয়ে আইদার ডাটা কি করবে, স্টোর করবে, অথবা ডাটাকে হচ্ছে হলো গিয়ে কি করবে স্যার, ইজেক্ট করবে। দুইটা কাজ করবে, এই ল্যাচই হচ্ছে সেই জিনিসটা কন্ট্রোল করবে। ঠিক আছে, যে মেমোরিতে ডাটা স্টোর করতে হবে না মেমোরি থেকে ডাটাকে কি করতে হবে, ইজেক্ট করতে হবে, সেটা হচ্ছে হলো গিয়ে এই ল্যাচটা কনসিডার করবে। আর ল্যাচ ভালো মতো বুঝলে ফ্লিপ ফ্লপ আপনার জন্য পানি ভাত মনে হবে। আর ফ্লিপ ফ্লপ আপনি যদি ভালো মতো বুঝতে পারেন, তখন আপনি রেজিস্টারের মেকানিজমটাকে কি করতে পারবেন, বুঝতে পারবেন। তো স্যার সবার প্রথমে আমি হচ্ছে বিসমিল্লাহ বলে সিকোয়েন্সিয়াল সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিটের বিষয়টা আপনাদেরকে বুঝাই। তো স্যার কম্বিনেশনাল সার্কিটটা কি, ফার্স্টে কম্বিনেশনাল সার্কিটের কথা বলি। তো কম্বিনেশনাল সার্কিট, ওকে, কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা, আমি একটা সার্কিটের কথা কনসিডার করতেছি। কম্বিনেশনাল সার্কিটের কথা বলতেছি। তো মনে করেন এখানে আমি এ ইনপুট দিছি, এখানে আমার কি আসতেছে, এ আসতেছে, অর্থাৎ প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট পাওয়া যাচ্ছে। আবার আমি এখানে বি ইনপুট দিচ্ছি, এখানে আমি কি পাচ্ছি, বি পাচ্ছি। প্রেজেন্ট ইনপুটের জন্য আমি প্রেজেন্ট আউটপুট পাচ্ছি। তো যেই ইলেকট্রনিক সার্কিটে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট পাওয়া যায় তাকে মূলত হচ্ছে হলো গিয়ে কম্বিনেশনাল সার্কিট বলে। অর্থাৎ প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমরা যদি একটা অ্যাডারের সার্কিট কনসিডার করি, আমরা যদি একটা অ্যাডারের সার্কিট কনসিডার করি, তো অ্যাডারে 1 আর 1 কে আমি যদি ইনপুট দিই, 1 আর 1 ইনপুট দিই, আর এখানে আমি যদি এটাকে সাম ধরি আর এটাকে ক্যারি ধরি, ঠিক আছে,
তো 1 আর 1 ইনপুট দিই, অ্যাডারের সার্কিট 1 আর 1 কে অ্যাড করে কি নিবে? 0 নিবে। ঠিক আছে? যেমন অ্যাডারের সার্কিট যদি 1 আর 1 ইনপুট দিই কি হবে? 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমার কি আসবে? 0 আসবে। তো এখানে আমার যে ভাগশেষটা আসতেছে সেটা s এর জায়গায় জমতেছে। আবার আর যেটা আমার মনে করেন ভাগফল আছে সেটা কোথায় চলে আসতেছে? ক্যারির জায়গায় চলে আসতেছে। অর্থাৎ আমি এখানে প্রেজেন্ট ইনপুট দিছি 1 1 আর তার জন্য আমি প্রেজেন্ট আউটপুট পাইছি 0 1 পাইছি। এখন দেখেন আমি আবার যখন এখানে হচ্ছে হলো গিয়ে 1 0 ইনপুট দিব, তো এখন মনে করেন আমি 1 1 1 0 ইনপুট দিছি। তো 1 0 যদি ইনপুট দিই 1 আর 0 কে অ্যাড করলে রেজাল্ট আসতেছে 1, যেটা বেস 2 এর থেকে কি ছোট, তাহলে ভাগ করার কোনো প্রয়োজন নাই, যা আছে তাই আছে। দ্যাট মিনস আমার এখানে 1 টা সামের জায়গায় চলে যাচ্ছে। আর যেহেতু আমি কোনো ভাগ করতে পারি নাই তাই ক্যারি হচ্ছে 0। তাহলে দেখেন এখানে 1 0 ইনপুট দেওয়ার কারণে আমার এখানে কি আসতেছে? 1 0 আসতেছে। তো একটা ছোট্ট জিনিস দেখেন, এই আউটপুট আর এই আউটপুটের মধ্যে কি কোনো রিলেশন আছে? কোনো রিলেশন নাই। যেমন এই ইনপুট আর এই ইনপুটের মধ্যে কোনো রিলেশন নাই, তেমনি এই আউটপুট আর এই আউটপুটের উপর রিলেশন নাই। অর্থাৎ আমি এটা বুঝাতে চাইতেছি যে একটা ইলেকট্রনিক সার্কিট যেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুট কখনো পাস্ট আউটপুটের উপর নির্ভরশীল থাকে না, তাকে মূলত স্যার বলা হয় কম্বিনেশনাল সার্কিট। ধরেন আপনি 2 আর 3 যোগ করছেন, 2 আর 3 5। এখন আমি হচ্ছে হলো গিয়ে 3 আর 5 যোগ করছি, আমারটা আসছে 8। তো আপনার যে ইনপুট দিছেন সেটার জন্য আপনি একটা আউটপুট পাইছেন। তো আপনার আউটপুট ছিল 5 আর আমি হচ্ছে 3 আর 8 এড করছি, তো আমার আউটপুট আসতেছে 11। তো আমার আউটপুট আপনার আউটপুটের উপর ডিপেন্ডেন্ট, বা আপনার মানে আমার আউটপুট আপনার আউটপুটের উপর ডিপেন্ডেন্ট, কোনোটাই না। প্রেজেন্ট ইনপুটের জন্য ক্যালকুলেটর কি করতেছে? প্রেজেন্ট আউটপুট দিচ্ছে। এই জিনিসটাকেই মূলত স্যার বলা হয় কম্বিনেশনাল সার্কিট। অর্থাৎ কম্বিনেশনাল সার্কিটের ডেফিনেশন হচ্ছে যেই ইলেকট্রনিক সার্কিট প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুটের উপর নির্ভরশীল থাকবে না, তাকে মূলত বলা হয় কম্বিনেশনাল সার্কিট। আমি আবার রিপিট করতেছি, যে ইলেকট্রনিক সার্কিট প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, তাকে হচ্ছে হলো গিয়ে কম্বিনেশনাল সার্কিট বলে। ঠিক আছে? তো আমরা যে এতক্ষণ এত কথাবার্তা বলছি, তো আমাদের আসলে ইন্টারেস্ট কিন্তু কম্বিনেশনাল সার্কিট নিয়ে না। আমাদের ইন্টারেস্ট কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট। কারণ এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যেই এই সবকিছু অবস্থান করতেছে। অর্থাৎ আমরা এমন একটা সার্কিট নিয়ে কথাবার্তা বলতেছি, যেই সার্কিটটা প্রেজেন্ট ইনপুটের জন্য মনে করেন প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুটটা পাস্ট আউটপুটের উপর কি থাকবে? ডিপেন্ডেন্ট থাকবে। পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট থাকা মানে কি? সেটা ডাটাকে স্টোর করবে, অল্প সময়ের জন্য স্টোর করবে। অর্থাৎ আমরা এখন হচ্ছে স্যার সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে একটু কথাবার্তা বলতেছি। এটার স্ট্রাকচারটা দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা বলতেছি। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমি এখানে ফার্স্টে হচ্ছে হলো গিয়ে একটা সার্কিট দিলাম। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট। আর এটা হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট আউটপুট। তাহলে স্যার এই সার্কিটটা কি সার্কিট হবে একটু আমাকে বলেন তো? প্রেজেন্ট ইনপুট এর জন্য আমি প্রেজেন্ট আউটপুট পাইছি। এটা আমার কি হবে স্যার? কোন ধরনের সার্কিট হবে স্যার এটা? এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট হবে। কারণ আমার এখানে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট আসতেছে। আমার পাস্ট আউটপুট বইলাতে কিছু নাই। এখন দেখেন এই জিনিসটাই হচ্ছে হলো গিয়ে আমাদের প্রেজেন্ট আউটপুটটা আমাদের এখানে কি হবে স্যার? এটা হচ্ছে স্যার মেমোরি। আর এই মেমোরিটাই হচ্ছে হলো গিয়ে আমার এটার সাথে কি হবে? কানেক্টেড হবে। এটা আমার মেমোরির সাথে কানেক্টেড হবে। আর এই মেমোরিটা হচ্ছে হলো গিয়ে আমার একটা ক্লকের সাথে কানেক্টেড হবে। আর ক্লক বলতে মূলত একটা সিগন্যালকে বুঝায়। ক্লক বলতে একটা সিগন্যালকে বুঝায়, আর এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশন। ঠিক আছে? ওকে? এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রাম।
ওকে, এখন দেখেন এই সার্কিটটা কেমনে কাজ করে সেটা একটু বুঝাই। সাপোজ আমি এখানে মনে করেন ইনপুট দিলাম, যা আমি এভাবে বুঝাই আপনাদেরকে। তো আমি মনে করেন এখানে প্রেজেন্ট ইনপুট দিছি। প্রেজেন্ট ইনপুট ধরেন আমি হচ্ছে হলো গিয়ে যদি এভাবে চিন্তা করি যে 2 আর 3 আমি হচ্ছে হলো গিয়ে মাল্টিপ্লাই করলাম। তো 2 আর 3 মাল্টিপ্লাই করতেছি। তো 2 আর 3 মাল্টিপ্লাই করার পর আমি হচ্ছে হলো গিয়ে রেজাল্ট পাচ্ছি কত? 6 পাচ্ছি। তো এটা আমার প্রেজেন্ট আউটপুট, আর এই প্রেজেন্ট আউটপুটটা আমার মেমোরিতে কি করা হয়েছে? স্টোর করা হয়েছে। ওকে, এখন আমি চাইলে এই 6 টাকে কি করতে পারবো? ইউজ করতে পারবো। এখন হচ্ছে যে আমি 6 টাকে কি করব? বা আমি এভাবে বুঝাই যে ধরেন আমার প্রেজেন্ট ইনপুট এভাবেই দেখাই তাহলে সবচেয়ে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের জেনারেল ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের জেনারেল ডায়াগ্রাম। এখন আমি এটাকে একটু সিমুলেশন করি, সেটা একটু দেখেন। আমি মনে করেন সাপোজ এখানে এ আর বি দুইটা ইনপুট দিলাম। তো এ আর বি দুইটা ইনপুট দেওয়ার পর ধরেন আমি এটা অ্যাডারের মানে ইয়ের কথাই যদি বলি, একটা কাউন্টারের কথাই বলি, একটা কাউন্টারের কথা বলতেছি। ধরেন আমি 0 আর 1 কে অ্যাড করতেছি। তো 0 আর 1 কে অ্যাড করলে এখানে আমি কি পাইতেছি? 1 পাইতেছি। তো পরবর্তীতে আমি এটাকে কি করতেছি? এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। আর এখানে আমরা কি করছি? একটা মেমোরি বসাইছি। এখানে আমি হচ্ছে হলো গিয়ে একটা মেমোরি বসাইছি। আর এই মেমোরিটাকে এই জায়গার সাথে কি করে দিছি? কানেক্ট করে দিছি। ওকে, তো দেখেন 0 আর 1 অ্যাড করলে রেজাল্ট কি আসতেছে? 1। এই 1 টা আমার এখানে চলে আসছে। আবার এই 1 টা যখন এখানে যাচ্ছে 1 আর 1 অ্যাড করে আমার এখানে পরবর্তীতে কি আসতেছে? 2 আসতেছে। ওকে, আবার এই 2 টা এখান থেকে যখন যাচ্ছে এটার সাথে অ্যাড হয়ে এখানে কি আসতেছে? 3 আসতেছে। তাহলে দেখেন আপনি নরমাল ভাবে যদি চিন্তা করেন আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের মেকানিজমটা কি হচ্ছে? আমি প্রেজেন্ট ইনপুটের জন্য আমি প্রেজেন্ট আউটপুট পাচ্ছি। ঠিক আছে? আর যেটা আমার প্রেজেন্ট আউটপুটটা আছে সেটা হচ্ছে আমার পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট। যদি এভাবে বলি যে এটা হচ্ছে আমার পাস্ট আউটপুট, এটা হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট। আমি পিপি দিলাম। ঠিক আছে? পিও দিলাম। এটা হচ্ছে 1 হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট, আর পিও হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট আউটপুট। তো এখন দেখেন আমার এখানে যে 2 আসছে, এই 2 টা যেমন প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ পাস্ট আউটপুটের উপর কি করতেছে স্যার? ডিপেন্ড করতেছে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট এর ডেফিনিশন হচ্ছে যেই ইলেকট্রনিক সার্কিট প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট থাকবে তাকে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। আমি আবার বলতেছি, যে ইলেকট্রনিক সার্কিট প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে এবং প্রেজেন্ট আউটপুটটা পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট থাকবে তাকে সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। যেমন এটা একটু বুঝাই আপনাদেরকে। ধরেন আমি 0, 1, 2, 3, 4 লিখলাম। এখন দেখেন যে আমার 0 এর সাথে আমি যখন 1 অ্যাড করছি তখন আমি কি পাইছি? 1 পাইছি। আবার 1 এর সাথে আমি যখন 1 অ্যাড করছি আমি কত পাইছি? 2 পাইছি। আবার 2 এর সাথে যখন আমি 1 অ্যাড করছি 3 পাইছি। আবার 3 এর সাথে আমি যখন 1 অ্যাড করছি তখন 4 পাইছি। তাহলে স্যার দেখেন 0 হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট, 1 হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুট। তো 0 আর 1 কে অ্যাড করার পর এটা হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট আউটপুট। এখন এটা হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট। তো প্রেজেন্ট আউটপুটটা আমার কি হয়ে প্রেজেন্ট আউটপুটের সাথে আমি 1 অ্যাড করছি, এখানে আমি কত পাইছি? 2 পাইছি। ওকে? তাহলে আপনি একটা জিনিস দেখেন, আমি এখানে যে 2 পাইছি, 2 এই 1 থেকে যখন আমি 2 তে আসলাম, 2 কিন্তু আমার প্রেজেন্ট আউটপুট আর 1 কি? আমার পাস্ট আউটপুট। দ্যাট মিনস পাস আউটপুটের ভ্যালুর সাথে 1 এড করার পর আমি কি পাইছি? 2 পাইছি। দ্যাট মিনস এটা কি একটা কি হিসাবে কাজ করতেছে? একটা সিকোয়েন্স বা একটা প্যাটার্নে কাজ করতেছে। আপনি ভালোমতো লক্ষ্য করেন, প্রথমে স্টার্ট ছিল 0, 0 এর সাথে 1 এড করার কারণে আমার প্রেজেন্ট আউটপুটটা হইছে 1। তো প্রেজেন্ট আউটপুটের সাথে যখন আমি 1
অ্যাড করছি তখন কি হয়েছে 2 হয়েছে। তো 2 কিন্তু আমার এখন নতুন ইনপুট, নিউ ইনপুট, ঠিক আছে, নিউ আউটপুট। 2 হচ্ছে আমার নিউ আউটপুট, ঠিক আছে। তো 2 যে আমি পাইছি সেটা আমার পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট ছিল, কারণ পাস্ট আউটপুটের সাথে আমি যখন 1 অ্যাড করছি তখন 2 পাইছি। আবার আমি যদি 3 কথা চিন্তা করি, 3 হচ্ছে হলো গিয়ে আমার নিউ আউটপুট। আর এই 3 টা আউটপুটটা ডিপেন্ড করছে আমার এই 2 নামক পাস্ট আউটপুটের উপর। আবার আমি যখন 4 এ আসতেছি, 4 আমার প্রেজেন্ট আউটপুট আর 3 হচ্ছে আমার পাস্ট আউটপুট, ঠিক আছে। দ্যাট মিন্স 4 আমার পাস্ট আউটপুটের উপর কি করতেছে স্যার, ডিপেন্ড করতেছে। ওকে স্যার, ক্লকের কাজটা কি? যেমন স্যার আপনি এখানে দেখেন, এখানে ফার্স্টে আমাদের কি ছিল, 0 ছিল, তারপর কি আসছে, 1 আসছে, তারপর 2, তারপর 3, তারপর 4। 0 থেকে 1 হয়েছে কখন, যখন +1 অ্যাড করা হয়েছে। অর্থাৎ আমার মেমোরির কাজ হচ্ছে কি, ভ্যালু স্টোর করা। আর ভ্যালুটা কখন চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে। যেমন 0 থেকে 1 চেঞ্জ হয়েছে, তো 0 থেকে 1 চেঞ্জ হয়েছে, আবার 1 থেকে সেটা কি আসছে, 2 তে আসছে। তো 1 টা যেটা ছিল সেটা কি আমার মেমোরি ছিল, ঠিক আছে, 1 টা কি আমার মেমোরিতে ছিল। তো 1 এর সাথে যখন 1 এড করা হয়েছে তখন কি হয়ে গেছে, 2 হয়ে গেছে। অর্থাৎ মেমোরির ভ্যালু কখন চেঞ্জ হবে সেটার জন্য যে সিগন্যালটা প্রোভাইড করা হবে সেটাকে ক্লক বলা হবে। দ্যাট মিন্স এই 1 টা আমার কি হিসেবে কাজ করতেছে, ক্লক হিসেবে বা সিগন্যাল হিসেবে। অর্থাৎ আমার এই সিকোয়েন্সের মধ্যে আমি যখনই +1 এড করব তখনই আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেমন 0, 0 আমার কিসে ছিল, ইনিশিয়াল স্টেজে মেমোরির মধ্যে ছিল। এখন 0 র মধ্যে আমি যখন +1 দিছি, 0 র মধ্যে +1 দিছি, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। আবার এই 1 এর মধ্যে আমি যখন হচ্ছে হলো গিয়ে আবার +1 কে পাস করছি, তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে স্যার, 2 হয়ে গেছে। আবার দেখেন এই +1 কে যখন আমি 2 এর মধ্যে সেন্ড করছি তখন সেটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, 3 হয়ে গেছে। তাহলে এখানে 0 হচ্ছে আমার একটা মেমোরি, 1 হচ্ছে একটা মেমোরি, 2 হচ্ছে একটা মেমোরি, 3 একটা মেমোরি। আমি যতক্ষণ পর্যন্ত 1 0 তে সেন্ড না করছি ততক্ষণ পর্যন্ত মেমোরির ভ্যালু চেঞ্জ হয়ে 1 হয় নাই। আবার আমি যখন 1 এ সেন্ড না করছি তখন সেটা চেঞ্জ না হয়ে 2 হয় নাই। ঠিক আছে? তো দ্যাট মিন্স এই +1 টা আমার কি হচ্ছে, ক্লক। ক্লক বলতে মূলত সিগন্যালকে বোঝায়, যেই সিগন্যালের থ্রুতে মেমোরির ডাটা সেট অথবা রিসেট হবে। ঠিক আছে? ওকে। তো স্যার, ল্যাচ এগুলো নিয়ে কথাবার্তা বলার আগে ২ টা জিনিসের উপর আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হইতে হবে। ২ টা বিষয়ের উপর আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। এই ২ টা বিষয়ের উপর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে আপনারা সার্কিটের কাজ কিছুই বুঝবেন না। রেজিস্টার কেমনে কাজ করে সেগুলোর ব্যাপারে কিছুই ধরতে পারবেন না। স্যার, আমরা ল্যাচ, ফ্লিপ ফ্লপ যা নিয়ে কথাবার্তা বলি না কেন, এগুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে তো হচ্ছে লজিক সার্কিট ব্যবহার করতে হবে। আপনি ল্যাচের কথা বলেন, আপনি রেজিস্টারের কথা বলেন, আপনি ফ্লিপ ফ্লপের কথা বলেন, যেটার কথাই বলেন না কেন, আপনার লজিক সার্কিট ব্যবহার করতে হবে। আর স্যার, এখানে লজিক সার্কিট হিসেবে মূলত স্যার হচ্ছে ইউনিভার্সাল গেটকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? ইউনিভার্সাল গেটকে ব্যবহার করা হয়। আর এখানে ইউনিভার্সাল গেট ২ ধরনের হইতে পারে। একটা হচ্ছে NAND গেট, আরেকটা হচ্ছে NOR গেট। অর্থাৎ আমরা সামনে নেক্সট ক্লাসে যত ধরনের সার্কিটের মনে করেন ক্যালকুলেশন খেলা দেখব, সবগুলোই কিন্তু এই NAND আর NOR এর উপর ডিপেন্ডেন্ট। ভয় পাওয়ার কিছু নাই। একদম সিম্পল জিনিস, বেসিক জিনিস, যেগুলো হচ্ছে এক্সপ্লেইন কেউ করে নাই। তার জন্য দেখা গেছে যে আপনি যখন বইটা খুলবেন তখন আপনার কাছে প্রবলেম ফেস হবে। কিন্তু যখনই টোটাল লেকচার গুলো শেষ হয়ে যাবে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্যার, আমি NAND এ যাবো। NAND এ যাওয়ার আগে আমি একটু স্যার AND এর থেকে আসি। কারণ NAND এর মধ্যে কি আছে? AND আছে। তো স্যার, AND এর আমরা যদি একটা ট্রুথ টেবিলকে একটু অবজার্ভ করি, এটা আমি যদি এন্ড করতে দিই, এটা আপনাদের কোনো ঘটনাই মনে হবে না। স্যার, এটা তো আমি চোখ বন্ধ করে লিখে দিতে পারবো। ওকে। তো A.B 001,
তো এন্ড এর স্পেশালিটি কি স্যার? এন্ড এর স্পেশালিটি হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্টটা আমার 1 চলে আসবে। তাই তো? তাহলে স্যার এন্ড কাকে প্রায়োরিটি দেয়? অ্যাক্টিভ লো কে প্রায়োরিটি দেয়। এন্ড হচ্ছে হলো গিয়ে আমার অ্যাক্টিভ লো কে প্রায়োরিটি দেয়। অ্যাক্টিভ লো মানে কি? এন্ড এর আপনি যদি ট্রুথ টেবিলটা লক্ষ্য করেন, এন্ড এর ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, এন্ড এর ট্রুথ টেবিলে আমার কোনো একটা ইনপুট যদি 0 হয়, পরের ইনপুটটা কি আছে সেটা আমার দেখার বিষয় না। যেমন আমি এক্সাম্পল হিসেবে এটা একটু দেখাই। এখানে a এর ভ্যালু 0। তো a এর ভ্যালু 0 দেখে আমি বইলা দিতে পারি এটার রেজাল্ট 0। কেন 0? কারণ হচ্ছে হলো গিয়ে এন্ড কাকে প্রায়োরিটি দেয়? অ্যাক্টিভ লো তথা 0 কে প্রায়োরিটি দেয়। অর্থাৎ এন্ড এ যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে টোটাল রেজাল্ট আমাদের কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে এন্ড গেটে যদি কোনো একটা ইনপুট 0 থাকে তাহলে টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটু আরো স্মার্টলি কথা বলি যে এন্ড এ যদি কোনো একটা ইনপুট আমি 0 দেখি আমি সরাসরি কি বসায় দিব? আমি অন্য কি কোনো আউটপুট আর দেখব? এন্ড এ যদি কোনো একটা ইনপুট 0 থাকে আমি কি অন্য একটা অন্য কোনো আউটপুট আর মানে অন্য কোনো ইনপুট আমার দেখার দরকার আছে? কোনো দরকার নাই। আমি চোখ বন্ধ করে এখানে কি বসায় দিব? 0 বসায় দিব। তাই না স্যার? অবশ্যই সেটাই আমরা করব। তাহলে স্যার সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। দেখি এটা হচ্ছে বিলিয়ন ডলার কোশ্চেন। মিলিয়ন না বিলিয়ন ডলার কোশ্চেন। সেটা হচ্ছে যে যদি আমার AB তে 00011011 থাকে অর্থাৎ যদি আমার একটা NAND সার্কিট থাকে আর সেই NAND সার্কিটের মধ্যে যদি কোনো একটা 0 মানে কোনো একটা ইনপুট 0 থাকে তাহলে NAND সার্কিট কি অন্য কোনো সার্কিটের উপর ডিপেন্ড করবে? করবে না। এখন যদি সার্কিটটার উপর ডিপেন্ড না করে তাহলে সে আউটপুটটা কি দিবে? আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে AND এ যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আমি সরাসরি আউটপুট কি বসায় দিব? 0 বসায় দিব। আমি পরের B এর আউটপুটকে কনসিডারই করব না। ধরেন আমি এভাবে যদি বলি, আমি যদি এভাবে বলি যেমন আমি এখানে A এর ভ্যালু 0 পাইছি। আমি এখন B এর ভ্যালু চেয়ে কি করব না। রেজাল্ট কি বসায় দিব? 0 বসায় দিব। আমি এখানে A এর ভ্যালু 0 পাইছি। আমি B এর ভ্যালু চেয়ে কি করব না। এখানে আমি রেজাল্ট 0 বসায় দিছি। আমি এখানে B এর ভ্যালু 0 পাইছি। আমি A এর ভ্যালু চেয়ে কি করব না। এখানে রেজাল্ট কি দিয়ে দিব? 0। এখন আমি A আর B তে দেখতেছি একটা ভ্যালু 0 নাই। তাই বাধ্য হয়ে আমি রেজাল্ট কি দিছি? 1 দিছি। এখন আমি আপনাকে বলতে চাই সেম জিনিসটা যদি একটা NAND গেটে হইতো তাহলে যদি কোনো একটা ইনপুট 0 হইতো তাহলে আউটপুটটা কি হইতো? এটার অ্যান্সারটা হবে হলো গিয়ে 1। অর্থাৎ AND গেটে যেমন একটা 0 হলে রেজাল্ট কি দিয়ে দিছি আমি 0, তেমনি NAND গেটে যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে রেজাল্ট কি দিয়ে দেব? 1। যেমন এখানে একটা ইনপুট 0 আছে, আমার পরের ইনপুটটা কি আছে ওটা দেখার বিষয় না। আমি রেজাল্ট দিয়ে দিব কি? 1 দিয়ে দিব। আবার এখানে B এর একটা ভ্যালু 0 আছে। NAND করার সাথে, সাথে আমি রেজাল্ট কি দিয়ে দিব? 1 দিয়ে দিব। আর এখানে যেহেতু একটাও 0 নাই তাই রেজাল্ট কি হবে? 0 হবে। এই কনসেপ্টটা আপনাদের ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার সব জায়গায় লাগবে। যে আপনি যখন NAND গেট দিয়ে আপনার ল্যাচটা তৈরি করবেন বা NAND গেট দিয়ে যদি ফ্লিপ ফ্লপ তৈরি করেন, যদি কোনো একটা ইনপুটে আপনি 0 দেখেন, আমি আবার বলতেছি যদি কোনো একটা ল্যাচ আপনি NAND গেট দিয়ে তৈরি করেন, যদি কোনো একটা ইনপুট 0 হয় আপনার অন্য ইনপুট নিয়ে টেনশনই করা লাগবে না। আপনি সাথে, সাথে সেটাতে কি বসায় দিবেন? 1 বসায় দিবেন। কারণ NAND গেট 0 পাইলেই সেটাকে কি করে দিবে? 1 করে দিবে। ঠিক আছে? কারণ NAND গেট এর ক্ষেত্রে আমার কোনো একটা ইনপুট 0 হওয়া মানে সেটা 0 হয়ে যাবে। আর NAND গেট যেহেতু যেটা আউটপুট আসবে সেটাকে ফ্লিপ করে দিবে। অর্থাৎ এই যে 0 টাকে সে কি করে দিবে স্যার? 1 করে দিবে। ওকে? তো আমরা যেহেতু NAND গেট নিয়ে কথা বলতেছি, তো NAND গেট দিয়ে আমরা যখন কোনো ল্যাচ তৈরি করব, কোনো ফ্লিপ ফ্লপ তৈরি করব বা কোনো রেজিস্টার তৈরি করব, আমরা যদি কোনো একটা ইনপুটে 0 পাই আমরা সরাসরি কি বসায় দিব? 1 বসায় দিব। ঠিক আছে? তাহলে স্যার এবার আসেন OR এর ক্ষেত্রে। কারণ আমাদের NOR এর বিষয়টাও দরকার হবে। তো A আর B, আমি A আর B নিলাম 0 0 0 1 1 0 1 1। এখন আমি OR করতেছি। OR এর স্পেশালিটি হচ্ছে OR হচ্ছে অ্যাক্টিভ হাইতে কাজ করে। অ্যাক্টিভ হাই বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়
অন্য ইনপুট কি আছে ওইটা আমার চেক করার কোনো দরকার নেই, কারণ এটা রেজাল্ট আলটিমেটলি 1 আসবে। যেমন a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, একটা 1 নাই তাই বাধ্য হয়ে রেজাল্ট দিলাম 0। এখানে b এর ভ্যালু 1 আছে, আমার a এর ভ্যালু কি আছে ওইটা চেক করার কোনো প্রয়োজনই নাই। আবার এখানে আমার a এর ভ্যালু 1 আছে, আমার b এর ভ্যালু চেক করার কোনো প্রয়োজনই নাই, রেজাল্ট 1। আমার এখানে a এর ভ্যালু 1 আছে, b এর ভ্যালু কি আছে ওটা আমার চেক করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ অর হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলে রেজাল্ট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ এটা ডিটারমাইন করে অরের ট্রুথ টেবিল ডিসাইড হবে ইনপুটে 1 এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ অরের আউটপুট কি হবে, কোনো একটা সার্কিট যদি অর দিয়ে তৈরি করা হয় সেটার আউটপুট কি হবে সেটা ডিপেন্ড করবে যে কোন ইনপুটের মধ্যে 1 আছে। ঠিক আছে? তাহলে স্যার সেম জিনিসটা যদি আমি নরের জন্য কনসিডার করি, নরের যদি কোনো একটা ইনপুট আমার হচ্ছে হলো গিয়ে 1 থাকে, তাহলে আমি আউটপুট চোখ বন্ধ করে কি বসায় দিব? নরের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট 1 থাকে, আমি চোখ বন্ধ করে কি বসায় দিব স্যার? 0 বসায় দিব। কেন? কারণ অরে একটা ইনপুট 1 থাকা মানে রেজাল্ট 1 আসবে। যখনই এটাকে স্যার নট গেট দিয়ে কানেক্ট করা হবে তখন তো আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেমন এখানে 1 আছে, এটা অর করে পাইছি। অরের সাথে নট করলে রেজাল্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার এখানে নট করলে আমার রেজাল্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে আমার 1 আছে তাই রেজাল্ট 0, এখানে একটা 1 আছে তাই রেজাল্ট 0, এখানে আমার একটা 1 আছে তাই রেজাল্ট 0। ঠিক আছে স্যার? তাহলে NAND ল্যাচের ক্ষেত্রে কি হচ্ছে? NAND ল্যাচের ক্ষেত্রে আমি ইনপুট আর আউটপুটকে কনসিডার করতেছি। ওকে? তো ইনপুট আর আউটপুটকে যদি কনসিডার করি তো 0 আর 0, ইনপুট 0 থাকা রেজাল্ট 1, 0 1, 0 আছে রেজাল্ট 1, 1 0 আছে আমার রেজাল্ট 1, আর 1 1 আছে রেজাল্ট আমার কি আসবে? 0 আসবে। তো যারা এই বিষয়টা বুঝেন নাই তাহলে দেখেন আমি একটা ইনপুট নিয়ে দেখাই। একটা NAND গেট 0 আর 1 দেওয়া আছে, রেজাল্ট কি আসতেছে? 1 আসবে। ওকে? কেমনে আসছে দেখেন, কারণ একটা NAND গেটকে ভাঙলে আমরা ফার্স্টে কি পাবো? একটা AND গেট পাবো। 0 আর 1 কে AND করলে রেজাল্ট কি? 0। আর সেটাকে যদি আমি NOT গেট দিয়ে পাস করি, রেজাল্ট কি আসবে? আমার 1 চলে আসবে। ওকে? তো এটার জন্য NAND গেটে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট 1। ওকে? এবার যদি আমি পাশাপাশি NOR গেটটাকে দেখাই, NOR গেটের ইনপুট আর আউটপুটের কথা আমি বলতেছি। 0 0 0 1 1 0 1 1। তো আমি বলছি NOR গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে রেজাল্ট কি হয়ে যাবে? 0। যেমন এটার 1 আছে 0, এটার 1 আছে 0, এটার 1 আছে রেজাল্ট 0। তো বুঝায় বলতেছি। ধরেন আমি এটাই বুঝাইতেছি আপনাদেরকে। তো 0 আর 1 কে আমি যদি NOR গেট দিয়ে পাস করি তাহলে আমার রেজাল্ট হবে 0। কেমনে হয়েছে সেটা একটু দেখেন। এই NOR গেটটাকে ভাঙলে একটা OR গেট আসবে, তার সাথে কি আসবে? NOT গেট আসবে। তো আপনি দেখেন এখানে 0 দিছেন, এখানে 1 দিছেন। তো 1 আর 0 কে OR করলে রেজাল্ট কি আসতেছে? 1। আর NOT গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি? 0। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে NOR গেটে যদি কোনো একটা ভ্যালু 1 থাকে তাহলে রেজাল্ট কি হয়ে যাবে? 0। কেমনে হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেইন করছি। ইনফ্যাক্ট এটাকেও যদি দেখেন 1 0 OR করলে রেজাল্ট কি আসতেছে? 1। আর NOT গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি হয়ে যাচ্ছে স্যার? 0 হয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা ইনপুট 1 থাকলেই NOR গেট দিয়ে পাস করলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এই কনসেপ্টটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা আপনাদের ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার সব জায়গায় কাজে লাগবে। স্যার এটা ক্লিয়ার হইছে কিনা? ঠিক আছে? এই ২ টা কনসেপ্ট আপনাকে মনে রাখতে হবে। যদি কোনো ল্যাচের সার্কিট NAND গেট দিয়ে হয় আর সেটার যদি কোনো একটা ইনপুটে 0 থাকে তাহলে আল্টিমেটলি আউটপুটটা কি হবে? 1 হবে। ঠিক আছে স্যার? আর NOR দিয়ে যদি তৈরি করা হয়, কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুটটা আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।